সালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ভর্তি যুদ্ধের যে বিভীষিকাময় পরিস্থিতিতে তোমরা এখন আছো, অনিশ্চয়তা, দোলাচল, নিরাশা সবকিছুতে তোমরা এখন আবদ্ধ হয়ে আছো। সেই নিরাশার যে দোলাচলে সেখানে আরেকটু বেশি দোলাচল সৃষ্টিতে বা হয়তো কারো হয়তো কমবে আশাপ্রাপ্ত হবা, তারই একটি ধারাবাহিকতা। আজকে আমরা স্কুল অফ এক্সেলেন্সের যে বি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স যেটি চলমান রয়েছে, তোমরা সবাই যারা যেখানে এনরোল করেছো, তোমাদের যে গুচ্ছ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছিল, সেই ভর্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ ক্লাসে আজকে তোমাদের সাথে আছে আমি আব্দুল্লাল মাহফুজ, স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে। আহ তাহলে আমরা শুরু করি পড়া। ঠিক আছে, প্রথম প্রশ্ন। আজকে আমাদের ক্লাস বেশিক্ষণ লাগবে না। তবে ক্লাস শেষে ফেসবুক লাইভ শেষ করার পর তোমাদের সাথে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করব আমি। ঠিক আছে, যতক্ষণ পারি ইনশাল্লাহ আলোচনা করবো এবং প্রশ্ন নিব। ঠিক আছে, আমরা প্রথম প্রশ্ন চলে যাই। প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বাণ পেয়ে বিনিময়ে কি দান করেছেন? প্রতিদান কবিতায় অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রতিদান কবিতা যেহেতু সহজ এবং এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং অনুধাবনমূলক প্রশ্ন আমরা দেখি অনেক বেশি আসে প্রতিদান কবিতা থেকে। ইতোমধ্যে তোমরা অনেকে উত্তর করে দিচ্ছ যে একজন ক লিখেছো। আমি নামটা খেয়াল করতে পারি না, একজন ক লিখেছো না, ক সঠিক উত্তর না। তোমরা জানো প্রতিদান কবিতা একটা চরণ আছে বা একটি পংক্তি আছে এরকম, যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ, আমি দেই তারে বুক ভরা গান। অর্থাৎ যখন কেউ আমাকে বিষে ভরা বাণ, এটাকে আমরা হিংসাত্মক বাণী বা কটু কথা হিসেবে জানবো। হিংসাত্মক বাণী বা কটু কথা, কটু কথা বলে আমি দেই তারে বুক ভরা গান। অর্থাৎ আমি তাকে উম, সে তার বিনিময়ে, সে যখন অপর দিক থেকে আমাকে ধরো গালি দিচ্ছে, সে যখন আরেক দিক থেকে আমাকে হিংসাত্মক কথা বলছে, কটু কথা বলছে, নিন্দা করছে, এর বিনিময়ে, এর প্রতিদান স্বরূপ আমি বরঞ্চ তাকে দেই ভালোবাসার কথা, তাকে মধু মাধুর্য পূর্ণ কিছু বাণী বলি বা তার তার প্রতি আমি স্নেহময়ী আচরণটা করি। সঠিক উত্তর হলো বুক ভরা গান। তাহলে এটা এসেছে পদ্য থেকে। আচ্ছা, পদ্য থেকে। ঠিক আছে, ফুল মালঞ্চ। প্রতিদান কবিতায় ফুল মালঞ্চ বলতে কিসের কথা বলা হয়েছে? কে বলতে পারবা? ফুল মালঞ্চ, প্রতিদান কবিতায় ফুল মালঞ্চ বলতে কি বোঝানো হয়েছে? ফুলের বাগান, সাবিহা পেরেছে, ফুলের বাগান। ফুলের বাগান, ঠিক আছে। তাহলে পরবর্তী প্রশ্নে আমরা যাই। অপরিচিতা গল্পে কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে কি বোঝায়? এইখানে তোমাদের একটা কনফিউশন থাকে। অপরিচিতা গল্পে মাতৃআজ্ঞা দুটো চরিত্রকে আমরা পাই, যে অনুপমের মাতৃআজ্ঞা এবং আরেকটি পাই যে কল্যাণীর মাতৃআজ্ঞা। বলা হয়ে থাকে যে দুটো মাতৃআজ্ঞার তফাৎ কি, তোমরা অনেকে জিজ্ঞেস করো। অনুপমের যে মাতৃআজ্ঞা সেটি মূলত তার ব্যক্তিত্বহীনতার একটি নিদর্শন। অনুপমের মাতৃআজ্ঞাটা আমরা বলতে পারি তার ব্যক্তিত্বহীনতার নিদর্শন। ঠিক আছে, কারণ তাকে তার মা যদি বলে যে তুমি সিগারেট খাও, সে সেটাই শুনবে। তাকে যদি তার মা বলে তুমি মদ খাও, সে সেটাই শুনবে। অর্থাৎ তাদের নিজস্ব স্বকীয়তা, ভালো মন্দ বিচারের যে স্বকীয়তা, সেটা কিন্তু তার ভিতর ছিল না। তাহলে অনুপমের মাতৃআজ্ঞাটা হলো ব্যক্তিত্বহীনতার নিদর্শন, আর গল্পে কল্যাণীর মাতৃআজ্ঞাটা হলো মাতৃভূমির প্রতি কর্তব্য, অর্থাৎ তার ব্যক্তিত্বের পরিচয়ক। সে যে আসলে মাতৃভূমির প্রতি প্রতিটি নাগরিকের, প্রতিটি মানুষের যে একটি কর্তব্য আছে, সেই কর্তব্যকেই কল্যাণী পরবর্তীতে ধারণ করে তার জীবনের উপজীব্য হিসেবে। তাহলে এটি এসেছে গদ্য থেকে। গদ্য থেকে অপরিচিতা, ঠিক আছে। তারপরে যদি আমরা যাই, ফরিদপুরে কত সালের নির্বাচনে শেখ মুজিব ওয়ার্কার ইনচার্জ ছিলেন? এসেছে 52 দিনগুলো থেকে। 52 দিনগুলো আমার মনে হয় এখান থেকে প্রশ্ন এবছর খুব কমই আসবে এবং আসার সম্ভাবনা খুবই কম। 52 দিনগুলো 1946 সালে, তোমরা সবাই জানে, এইখানে একটা চরিত্রের সাথে শেখ মুজিবের দেখা হয়েছিল। শেখ মুজিবের নামের সাথে সাদৃশ্যপূর্ণ বাংলা সাহিত্যের বিখ্যাত একজন ঔপন্যাসিকের একটা উপন্যাস আছে, যে বলতে পারবে তার লাইভে একটা লাল সালাম দিব। শেখ মুজিবের নামের সাথে বাংলা সাহিত্যের বিখ্যাত একজন ঔপন্যাসিকের একটা উপন্যাস আছে। যাদের হিউমার সেন্স অনেক বেশি ভালো, তারা এটা ধরে ফেলতে পারবে। দেখি তো ফেসবুকে কেউ বলতে পারছে কিনা সঠিক উত্তর। এই জুমে এখনো কেউ বলতে পারে নাই। জুমে এখনো কেউ বলতে পারে নাই। উম,
কেউ কেউ কি এটা পারবা? শেখ মুজিবের নামের সাথে আবির বলছে শহীদুল্লাহ কায়সার, শহীদুল্লাহ কায়সার আলো গুনতে শেখ লুৎফর, এটা আবার কি? কেউ বলতে পারতেছে না। আচ্ছা, এই মুশফিক, মুশফিক, লাল সালাম, লাল সালাম, লাল সালাম, লাল সালাম, লাল সালাম ইনফিনিটি। মুশফিককে, মুশফিক একদম টু দা পয়েন্টে বলে দিছে। মুশফিক একদম টু দা পয়েন্টে বলে দিছে। সবাই মুশফিকের উত্তর দেখে নাও এবং বুঝে নাও এটা কোন অর্থে কিভাবে কি হয়েছে। মুশফিক দারুন, দারুন, লাল সালাম। দেখো, তো ফরিদপুরে শেখ মুজিবুর রহমান 1946 সালে তিনি যখন ওয়ার্কার ইনচার্জ ছিলেন, সেখানে মহি নামে একজনের সাথে তার পরিচয় হয়েছিল। এই মহির বাড়ি হলো বরিশাল। আচ্ছা, তারপরে আমরা যাই পরবর্তী প্রশ্ন। কোনটি সংলাপ নির্ভর কবিতা? এখানে একটু আলোচনার বিষয় আছে। সংলাপ নির্ভর কবিতা যদি আমরা একটু দেখি, তাহারে পরে মানে আমরা তো অবশ্যই জানি সংলাপ নির্ভর কবিতা একটি চরিত্রের সাথে অন্য আরেকটি চরিত্র, মূলত কবি এবং কবি ভক্তের সাথে যে কথোপকথন, সেটিকেই বলা হয়েছে তাহারে পরে মনেতে সংলাপ নির্ভর। এবং সংলাপ নির্ভর হওয়াতে এই কবিতায় কিন্তু নাটকীয় গুণ প্রকাশ পেয়েছে। নাটকীয়তা, নাটকীয়তা প্রকাশ পেয়েছে। আচ্ছা, আর 18 বছর বয়স আমরা জানি কি জানো, 18 বছর বয়স, বিদ্রোহী, প্রতিদান, আরেকটা হলো সোনার তরী। সোনার তরী, এই এই কবিতাগুলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আর গদ্য ছন্দে আমরা জানি হলো ফেব্রুয়ারি 1969 যে কবিতাটি রয়েছে, সেটি হলো তোমার গদ্য ছন্দে রচিত। এই তথ্যগুলো একটু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে আমরা যাই। 18 বছর বয়স, বিদ্রোহী, প্রতিদান, সোনার তরী, এগুলো মাত্রাবৃত্ত। আচ্ছা, ঠিক আছে। পরবর্তী, তাহলে এটার উৎস কি? সংলাপ নির্ভর, অবশ্যই পদ্য থেকে এসেছে। পদ্যের পাঠ পরিচিতিতে এটা দেয়া আছে, তাহারে পরে মনের। আবার একটা কি কথা, বিলাসী গল্পে এই কথা বলতে কি বোঝানো হয়েছে? বিলাসী গল্পে এই কথা বলতে কি বোঝানো হয়েছে? তোমরা যারা বিলাসী গল্প ভালো করে পড়েছো, আহ তোমাদের সাথেই মনে হয় সেদিন ক্লাসে বললাম যে ওই যে একটা প্রশ্নের কথা, আহ বিলাসী গল্পের একটা লাইন আছে না এরকম যে এ বড় দুঃসাহসের কাজ, বা এ খুব সাহসের কাজ, তারপরে সে যেন পাথর হয়ে গেল, একেবারে পাথর হয়ে গেল, এরকম লাইনের সাথে আবার মজিদের যে মিল আছে, লাল সালে উপন্যাসে পাথর হঠাৎ নড়ে উঠে, এই যে মানে সাদৃশ্য রয়েছে বিভিন্ন টপিকের সাথে, দেখবা এই টপিকের সাথে এই টপিকের মিল পাওয়া যাচ্ছে, তখন মনে হচ্ছে এইটা সঠিক উত্তর নাকি এইটা সঠিক উত্তর। এই বিষয়গুলো একটু খেয়াল করে পড়ার জন্য লাইনগুলো একটু ভালো করে দাগাইতে হবে। ঠিক তেমনি তুমি যদি বিলাসী গল্পটা একটু ঠিক ভালোভাবে দাগাইতে পারো, তখন দেখবা যখন বলা হচ্ছে যে বিলেতি স্লেচ্ছা দেশে একটা কুসংস্কার তারা এই তারা এড়িয়ে চলে, যে স্ত্রীলোকের গায়ে হাত তোলা যাবে না, পরেই লেখা আছে কিন্তু এ আবার কেমন কথা, এটা এরকম লেখা আছে, তাহলে আমরা সঠিক উত্তর পাই যে স্ত্রীলোকের গায়ে হাত না দেওয়া প্রসঙ্গে বিলাসী গল্পে এই উক্তিটি আছে। এবং এই ধরনের প্রশ্ন আরো আসতে পারে এবং আসবে, যে কার সম্পর্কে বলা হয়েছে, কাকে বলা হয়েছে, কোন প্রসঙ্গে বলা হয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি আমরা জানি। তাহলে এটা এসেছে গদ্য থেকে। ঠিক আছে। আচ্ছা, তারপরে সাপুরের মেয়েকে নিকা করা, এইখানে একটা প্রশ্ন করি, দেখি কে উত্তর দিতে পারে। সাপুরের মেয়েকে নিকা করা, এই প্রসঙ্গে একটা উক্তি আছে বিলাসী, তোমরা যারা বিলাসী গল্প পড়েছো, যে আহ বাবা আমাকে বাবুর সাথে নিকা দিয়েছে জানো, এই উক্তিতে বিলাসীর কি ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? আমাদের একাডেমিক ব্যাচে যারা ছিল তারা এটা অবশ্যই পারবে, হাত তুলো, কে পারবে এটা? বাবা আমাকে বাবুর সাথে নিকা দিয়েছে জানো। উম, হ্যাঁ, দুইটাই আসতেছে। ঠিক আছে, এটা অধিকার এবং প্রতিবাদ একই সাথে, অধিকার এবং প্রতিবাদ দুইটা একই সাথে। কিভাবে? যেমন ধরো এইখানে রাকিব লিখছে প্রতিবাদী, আচ্ছা ধরো রাকিবের নাম, ধরো রাকিবের ছোট ভাই আছে সাকিব, ঠিক আছে। এখন সাকিবের জন্য, সাকিব না, রাকিবের জন্য ওর বাবা ধরো একটা ব্যাট কিনে আনছে। এখন এই ব্যাট সাকিব আবার বিকেল বেলা না বলে নিয়ে যেতে চাচ্ছে। তো যখন নিয়ে যেতে চাচ্ছে, তখন রাকিব কি বলে প্রতিবাদ করবে? যে তুই জানোস না এটা আব্বা আমারে কিনে দিছে?
তার মানে কি, সে একই সাথে প্রতিবাদ করতেছে যে এটা স্পর্শ করা যাবে না বা এটা ব্যবহার করা যাবে না, অন্যদিকে সে অধিকার বোধ প্রকাশ করছে যে এটা তো আমার বাবা আমাকে কিনে দিয়েছে। ঠিক তেমনি বাবা আমাকে বাবুর সাথে নিকাহ দিয়েছে জানো, অর্থাৎ সে প্রতিবাদ করছে যে আমার তো তার সাথে থাকার বৈধতা আছে, এমনকি সে আমার হাজবেন্ড, অর্থাৎ সে আমার অধিকার, তার প্রতি আমার অধিকার আছে। ঠিক আছে, তারপরে যদি আমরা যাই পরবর্তী প্রশ্নে, ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি অবিনাশী বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি অবিনাশী বর্ণমালাকে আমরা জানি নক্ষত্রের সাথে তুলনা করেছেন, কারণ বলা হয়েছে দেখলাম সালামের হাত থেকে ঝরে নক্ষত্র। কার হাত থেকে ঝরে নক্ষত্রের কথা বলা ছিল বলো? সালাম। আর বুক পাতে কে? গার্হ উচ্চারণে বুক পাতে কে? বরকত, হ্যাঁ, নক্ষত্র, ঠিক আছে। আর বাংলা ভাষাকে বলা হয়েছে কিসের সাথে বলো? বাংলা ভাষাকে ফুল। পংক্তিটা কি ছিল? সেই ফুল আমাদেরই প্রাণ। কৃষ্ণচূড়া কিসের প্রতীক? আত্মত্যাগ, আত্মত্যাগ, চেতনা, প্রতিবাদ, সবকিছুই হবে। ঠিক আছে, আচ্ছা। আর মানবিক বাগান কি? মানবিক বাগান শব্দের অর্থ দেয়া আছে মানবীয় জগৎ, মানবীয় জগৎ। আরেকটা দেওয়া ছিল হইলো মনুষ্যত্ব, মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎ, মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎ। আচ্ছা, আরেকটা দেওয়া ছিল মানবিক বাগানের ওইখানে কমল বন, তাই না? মানবিক বাগান চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। কমল বন হলো পদ্ম, পদ্ম বাগান বা পদ্ম, দেখো তো পদ্ম বাগানই তো মনে হয় দেওয়া আছে। আর ইন ডিটেলসে লিখা ছিল হলো আহ মনুষ্যত্ব, ন্যায় এবং কল্যাণ, সম্ভবত মনুষ্যত্ব, ন্যায় আর কল্যাণ। ঠিক আছে, তাহলে এটা এসেছে পদ্ম থেকে। তারপরে যদি যাই পরবর্তী প্রশ্ন, এ দেশের বুকে 18 আসুক নেমে, এই পংক্তিটিতে 18 শব্দটির আলংকরিক অর্থ। এটা মনে হয় পারে নাই এমন কেউ নাই। 18-র আগমন সে কেন বা 18-র প্রত্যাবর্তন সে কেন চেয়েছে? কারণ সে জানে 18 বছর বয়সী কেবল পারে সকল জরাজীর্ণ অবস্থাকে কি করে ফেলতে, উপড়ে ফেলতে, উপড়ে ফেলে সেখানে নতুন যেই চলমান পরিস্থিতিতে যেন আধুনিক রূপান্তর ঘটাতে পারে, এটা কেবল 18 শব্দটি বা 18 বছর বয়সী পারে। তাহলে 18 অবশ্যই তারুণ্য, বয়স তো কখনোই হবে না, বয়স তো কখনোই হবে না। তাহলে এটা আসছে হলো পদ্ম থেকে, পদ্ম থেকে। তারপরে যদি যাই, কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে কাকে সালাম নমস্কার জানিয়েছেন? কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে সালাম জানিয়েছেন সত্যকে। আচ্ছা, আমি কিন্তু আজকে কবি নিয়ে, কবিদের নিয়ে আর এক্সট্রা কোনো তথ্য দিচ্ছি না। গত দুইটা ক্লাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা হিউজ তথ্য জানছি কবি পরিচিতি, কবিদের সম্পর্কে। আজকে যদি এর বাইরে কিছু থাকে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। ঠিক আছে, দেখো এইখানে সত্যকে যে তিনি সালাম জানিয়েছে, একটা বিষয় খেয়াল করো, তিনি যখন বলছে আমি একই সাথে সালাম জানাচ্ছি ও নমস্কার জানাচ্ছি সত্যকে, যখন সে পথ শুরু করেছে যে আমি আমার যাত্রা শুরু আগে সালাম জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি আমার শত্রুকে, নজরুল কি চাইলে শুধু শুধু তার সত্যকে শুধু সালাম জানাতে পারতেন না নমস্কার বাদ দিয়ে? বলতো। ও বাহ, আমার একাডেমিক ব্যাচের বাচ্চাগুলো দারুণ উত্তর দিচ্ছে আগে আগে। ঠিক আছে, হ্যাঁ শোনো আমি বলি, তিনি কিন্তু সালাম আগে মানে যে শুধু সালাম জানিয়ে তিনি থেমে যাননি কিংবা শুধু নমস্কার জানাননি, তিনি একই সাথে সালাম এবং নমস্কার দুটোই জানাইছে। কারণ আমরা যদি রুদ্রমঙ্গল প্রবন্ধ সামগ্রিকভাবে একটু জানার চেষ্টা করি, রুদ্রমঙ্গল কিন্তু সমকালীন ভারতবর্ষের সাধারণ যে মানুষ ছিল তাদের ভিতর যে জাগরণী শক্তির জন্য, জাগরণী শক্তি উদ্ভাবনের জন্য কিন্তু নজরুল রুদ্রমঙ্গল প্রবন্ধ লিখেছিল। এবং সেখানে তিনি যে ধর্মকেন্দ্রিক যে দাঙ্গাগুলো সৃষ্টি হচ্ছিল, ধর্মকেন্দ্রিক যে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো সৃষ্টি হচ্ছিল, সেগুলোকে নজরুল অনেকটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
এই রেয়ে যাওয়া বলতে তিনি সেগুলো প্রতিহত করার চেষ্টা করেছেন, সেগুলো থেকে উতরে আসার মানে কথা তিনি বলেছেন। যেমন আমার পথ প্রবন্ধ যদি তোমরা পড়ে থাকো, আমার পথ প্রবন্ধ সম্ভবত সর্বশেষ প্যারায়, যাদের কাছে বই আছে তোমরা বইটা এখন বের করে এখনই চেক করতে পারো, সর্বশেষ প্যারায় সম্ভবত দ্বিতীয় লাইনে লেখা আছে যে অতএব হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোথায়, সেইটাই সেই গলদ দূর করা আমার এ পথের, আমি কোট এন্ড আনকোট করছি, আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। তার মানে নজরুলের ইচ্ছেই ছিল সাম্প্রদায়িক যে দাঙ্গা ছিল সেগুলো দূর করা, বা সাম্প্রদায়িক যে সহিংসতা ছিল সেগুলোকে দূর করে ফেলা, তাই না? সেজন্যই নজরুল, যেহেতু তিনি একজন সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পন্ন মানুষ, সেজন্য তিনি শুধু সালাম জানাননি কিংবা শুধু নমস্কার জানাননি, বরং তিনি দুটো ধর্মকেই কি তার প্রবন্ধে স্থান দিয়েছে। সেজন্য তিনি সত্যকে সালামও জানিয়েছে, নমস্কারও জানিয়েছে। আরেকভাবে বললে সত্য তো একজন সনাতন সমাজের মানুষের কাছেও থাকতে পারে, সত্য একজন মুসলমান সমাজের কাছেও থাকতে পারে, সেজন্য দুজনকেই তিনি সালাম জানিয়েছে। তাহলে সঠিক উত্তর অবশ্যই সত্যকে, এসেছে গদ্য থেকে। আচ্ছা, তারপরে যদি যাই, সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? সোনার তরী কবিতা বাঁকা জল, সাবিহা গতকালকে লিখিত ক্লাসে তোমাকে, সেদিন গতকালকে না গত পরশুদিন পাঠাইলা লিখিত যে খাতা পাঠাইছিলা, সেটা তোমাকে বুঝাইয়া দিছিলাম না? সাবিহা কি ক্লাসে আছো? হাত তুলো তো। আবিদা সাবিহা কি আছো? নাই? শেষ? আচ্ছা, ঠিক আছে। দেখো, যেখানে ছিলাম, না ভাইয়া ও অসুস্থ। আচ্ছা ঠিক আছে, দেখো সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে আমরা যদি একটু দেখি সোনার তরী কবিতায়। আচ্ছা, এটা এসেছে পদ্য থেকে, আগে এটা লিখে নেই। রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতায় বাঁকা জল, আমরা যদি একটু পুরো যে দৃশ্যাত্মক কল্পনাটা যদি করি, একজন কৃষক, সে একটা ছোট দ্বীপে বসে আছে, চারদিকে অনেক জল, বাঁকা চারদিকে জল খেলা করছে, চারদিকে তোমার পানি একদম থই থই করছে, তাকে একদম মানে একদম তাকে নিঃশেষ করে দিবে, ডুবিয়ে ফেলবে, এরকম একটা আবহ দিচ্ছে, তাই না? এখন বাঁকা জল বলতে প্রশ্ন এসেছে কি বোঝানো হয়েছে, তার মানে জানতে চেয়েছে রূপক অর্থ। যদি বলতো সোনার তরী কবিতা বাঁকা জল কি অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে সেটা রূপক অর্থ হইতো। যদি বলতো সোনার তরী কবিতায় বাঁকা জল কি কি অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে সেটা হয়তো রূপক অর্থ। অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে সোনার তরী কবিতা থেকে প্রশ্নটা আসবে রূপক অর্থটা জানার চেষ্টা করো, কারণ শাব্দিক অর্থ আমরা সবাই বুঝি। সোনার ধান, ধান যে একটা ফসল এটা সবাই জানি, কিন্তু রূপক অর্থে যে সোনার ধানটা আসলে সৃষ্টিকর্মকে বোঝাচ্ছে, শ্রেষ্ঠ সৃষ্টিকর্মকে, সেটা আমরা কতজন জানি? এটা জানার জন্যই মূলত প্রশ্নগুলো করা হবে। তাহলে বাঁকা জল বলতে মূলত অনন্ত কালস্রোতকে বোঝাচ্ছে, যেটি ওই যে একজন যে শিল্পী স্রষ্টা কবি বা কৃষক রূপে একজন কবি যে বসে আছেন একটা ছোট দ্বীপ, যেটাকে আমরা জীবন পরিধি বলতে পারি, সেই ছোট দ্বীপের মাঝখানে যে তিনি বসে আছেন, এমতা অবস্থায় তাকে নিঃশেষ করে ফেলার জন্য চারপাশে যে কাল স্রোত, অর্থাৎ সময়ের যে নিষ্ঠুর স্রোত, সেটি কিন্তু অনেক বেশি আবহমান ছিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা যদি যাই, আচ্ছা, সোনার তরী কবিতায় সোনার ধান, ধান আর সোনার ধানের তফাৎ কি বলো? সোনার তরী কবিতায় ধান, সোনার ধান, বারেক, তারপর আর কি কি আছে, দ্বীপ। এইটার রূপক অর্থ বলবা, এইগুলোর রূপক অর্থ বলবা, এগুলোর রূপক অর্থ বলবা, আর এটা শাব্দিক অর্থ বলবা। কমেন্ট করো। সোনার ধান কৃষকের শ্রেষ্ঠ ফসল, বারেক মানে একবার, সোনার ধান হলো সৃষ্টি সম্ভার। আচ্ছা, আর দ্বীপ, দ্বীপ যে দ্বীপের মধ্যে ছিল উনি একা, জীবন পরিধি, হ্যাঁ। বারেক, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দারুণ। আচ্ছা, পরের প্রশ্ন যদি যাই, তা বলে বাঙালি কাপুরুষ নয় উক্তিটি কে করেছেন? বাঙালি কাপুরুষ নয় উক্তিটি মূলত ওয়ালি খানের করেছিলেন।
এটা এসেছে হলো নাটক থেকে। আরেকটু তথ্য যদি আমরা এখানে জানি, ক্লেটন লাল সাল উপন্যাসের সরি সিরাজউদ্দৌলা নাটকের সর্বপ্রথম উক্তি ছিল ক্লেটনের। এটা একটা তথ্য মাথায় রাখতে হবে, সর্বপ্রথম উক্তি ক্লেটনের। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, সর্বপ্রথম উক্তি ছিল ক্লেটনের। ক্লেটনের আরেকটা বিখ্যাত উক্তি আছে যেটা প্রশ্ন আসার অনেক বেশি সম্ভাবনা আছে, সেটা হলো ভিক্টরি অর ডেথ। ভিক্টরি অর ডেথ। এই যে সম্ভবত মাও সেতুং নাকি কি যেন একজন বিপ্লবী, চে গুয়েভারা নাকি কার যেন একটা ইয়ে আছে, মাতৃভূমি অথবা মৃত্যু। আর একজন ওনার বিখ্যাত ডায়লগ আছে ওরকমই, ভিক্টরি অর ডেথ। এটা হলো ক্লেটন একটা বিখ্যাতই। আচ্ছা, আর উমিচাঁদ, উমিচাঁদ তো সবাই চিনো, বিখ্যাত বাটপার, কালকেউটে। তার সম্পর্কে অনেক তথ্য আমরা পাবো ভবিষ্যতেও। মানিকচাঁদ ছিল যখন ফোর্ট উইলিয়াম দুর্গ দ্বারা জয় করার পর কলকাতার নাম পরিবর্তন করা হয়, কলকাতার নাম পরিবর্তন করে সিরাজউদ্দৌলা রাখে হলো আলীনগর। এই আলীনগরের দেওয়ান নিযুক্ত করা হয় মানিকচাঁদকে। আর ওয়ালি খানের উক্তি তো একটা বললামই, তা বলে বাঙালি কাপুরুষ নয়। ঠিক আছে, তারপরে যদি যাই, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। বাক্যটি কোন রচনার অন্তর্গত? শেখ হাসিনার এই কথাটা যে যদি কেউ বুঝাইতে পারতো, আজকে শেখ হাসিনার এমনি পালায় যাওয়া লাগে না। ঠিক আছে, শেখ হাসিনার জন্য, শেখ হাসিনারে মিস করো কে কে? আপারে মিস করো কে কে? সাবাস। যারা আপারে মিস করো, যদি আপা ফেরত আসে, সবগুলার এনে আয়না ঘরে ঢুকাবে। শোনো, সত্যি কথা বলতে একদম খাস দিলে একটা সত্যি কথা, আমি উবাইদুল কাদের অনেক মিস করি, অনেক, মানে ভয়াবহ লেভেলের মিস করি। ঠিক আছে, মানে উবাইদুল কাদের আমার মনে হয় যে লোকটা থাকা দরকার, মানে উবাইদুল কাদের থাকা দরকার ছিল লিস্ট। মানে ওনার কথাবার্তা আমার খুবই ভালো লাগে, খুবই মানে অমায়িক লাগে। মানে আমার মনে হয় যে তারে আমি সামনে বসাইবো, সে খালি কথা বলে আর আমি শুনবো, মানে এরকম লাগে। দারুণ একজন লোক। ঠিক আছে, দেখো মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, অর্থাৎ মানুষ পতনের যখন তার অনিবার্য হয়ে যায়, পতন অনিবার্য, তখন তার সিদ্ধান্তহীনতায় যে ভুগে অথবা তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতার যে দৌর্বল্য প্রকাশ পায়, সেটি এখানে প্রকাশিত হচ্ছে। আর যদি আমরা এখানে শেখ মুজিবুরের যদি বিষয়টা একটু দেখি, এখানে মূলত শেখ মুজিবুরের রাজনৈতিক অভিজ্ঞতা প্রকাশ পাচ্ছে। রাজনৈতিক অভিজ্ঞতা এই উক্তিতে, গত বছর স্টুডেন্টদের এগুলো পড়াইছিলাম, এবছর আর এগুলো মনে হয় না আসবে শেখ মুজিবের থেকে এত কিছু। রাজনৈতিক অভিজ্ঞতা প্রকাশ পাচ্ছে, রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক দূরদর্শিতা। সঠিক, এর সঠিক উত্তর তো 52 দিনগুলো। ঠিক আছে, এসেছে গদ্য থেকে। তারপরে যায়, আবুল ফজল ছাত্র জীবনে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? আবুল ফজল ছাত্র জীবনে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। বুদ্ধির মুক্তি আন্দোলনের একটা বিখ্যাত আহ বাণী আছে, এটা কে বলতে পারবা? বুদ্ধির মুক্তি আন্দোলনের একটা বিখ্যাত বাণী আছে, কে বলতে পারবা? হ্যাঁ, এই সাবিহাকে আনমিউট করো, সাবিহা 240013। গ্রন্থিক, সাবিহাকে আনমিউট করো। সাবিহা শুনছো? নেট তো করতেছে না, অপশন দিছি। আচ্ছা, ভাই তাহলে শোনা আর কি? যাচ্ছে? জি জি জি, বলো। কোথায়? জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। হ্যাঁ, এটার সাথে একটা পত্রিকার নাম যুক্ত আছে, বলো তো সেটা কি? শিখা পত্রিকা। শিখা পত্রিকা কত সালে প্রকাশিত হয়েছে মনে আছে? 1926, আমার ঠিক মনে নাই। হ্যাঁ, 26। হ্যাঁ। তুমি কিন্তু ময়মনসিংহের সাবিহা না? জি ভাইয়া। তাহলে তো পারার কথা, দিব মায়ের। দেখো, তাহলে এটা এসেছে কবি পরিচিতি থেকে। কবি পরিচিতি থেকে গদ্য তোমরা লিখতে পারো, যেহেতু উনি আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত। ঠিক আছে, তারপরে যদি আমরা চলে যাই, আচ্ছা, আবুল ফজলের একটা বিখ্যাত গ্রন্থ আছে,
যে গ্রন্থের নামে আমরা একাডেমিক ব্যাচে একটা টিম গঠন করছিলাম, কে রাঙা বলতে? প্রভাত। রাঙা প্রভাত। আরেকটা আছে আত্মহত্যা সম্পর্কে, কে বলতে পারবা? মৃতের আত্মহত্যা। মৃতের আত্মহত্যা। ঠিক আছে। মিম লিখেছে 1927 হবে, শিক্ষা পত্রিকা আমি যতটা জানি 1926। 27 হবে কিনা আমি শোনা 26, আমি সর্বশেষ যখন পড়েছি আমি যতটা জানি ইন ডিটেলসে। দেখো 13 নাম্বার, সম্মুখ উচ্চ সংবৃত স্বরধ্বনি কোনটি? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। গত বছর এটা অনেকবার পড়াইছি, পোলাপান্ড অনেক বুঝাইছে এবং এখান থেকে প্রশ্ন আসছে। অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করো। আমরা আগে ছকটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা সম্মুখ সংবৃত, পশ্চাৎ সংবৃত এগুলো বুঝতে পারবো। এটা মনে রাখবা সহজে, এইভাবে একটা জিহ্বা আঁকবা, বুঝতে পারছো? একটা জিহ্বা আঁকবা, এরকম একটা জিহ্বার শেপ হয়েছে না? এরকম একটা জিহ্বা আঁকবা। এখন তারপরে দেখো, এই যে আমি একদম এইখান থেকে শেপ করে আঁকছি যেন তোমরা সহজে মনে রাখো। জিহ্বার সর্বশেষে থাকবে স্বর আ, এই যে স্বর আ সর্বশেষে। ঠিক আছে, জিহ্বার বাম পাশে দিবা রসই এ আর এ, ডান পাশে দিবা রসউ ও আর অ। এখন বাম পাশের যে স্বরধ্বনি গুলো আছে এগুলো হলো সম্মুখ স্বরধ্বনি, বাম পাশের গুলো সম্মুখ, ডান পাশের গুলো পশ্চাৎ স্বরধ্বনি। ঠিক আছে, এখন আসো আমরা সংবৃত আর তোমার বিবৃত এই বিষয়টা একটু আমরা দেখব। একজন গ্রন্থিক 2-3 জনকে একটু আনমিউট করো, 2-3 জনকে একটু আনমিউট করো। হইছো? কে কে আনমিউট হইছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ইয়ামিন কে আনমিউট হইছো? জি ভাইয়া। আচ্ছা, ইয়ামিন কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কয়টা জিলাপি দিছে মসজিদে? পাই নাই। ইস, আফসোস, স্যাড। দেখো যেখানে ছিলাম তো, ইয়ামিন তুমি স্বর ইটা উচ্চারণ করো তো। রস্যই। না না না, এইভাবে না, শুধু ই, এইভাবে ধ্বনিটা শুধু উচ্চারণ করো। ই। আচ্ছা, তুমি যখন ই উচ্চারণ করছো, তুমি ইটা উচ্চারণ করো এবং এটা, ই আগে উচ্চারণ করো তারপর এ উচ্চারণ করো। ই এ। এখন তুমি বলো, ই বা এ কোনটা উচ্চারণের সময় তোমার মুখ সবচেয়ে বেশি সংকুচিত ছিল, কোনটা উচ্চারণের সময়? ই। তুমি দেখো মুখ বন্ধ করেও ই উচ্চারণ করে ফেলা যায় না? ই একদম ছোট করে, একদম বন্ধ না, মানে একদম ছোট করে ই উচ্চারণ করা যাচ্ছে না? জি যাচ্ছে। আচ্ছা, যেহেতু একদম সবচেয়ে বেশি সংকুচিত করে, বা আমাদের যে উষ্ঠ আছে উষ্ঠের ব্যবহারটা একদম সংকুচিত করে আমরা রস ইটা সবচেয়ে বেশি সংবৃত ভাবে উচ্চারণ করতে পারছি, সেজন্য এটাকে বলা হয় পূর্ণ সংবৃত। সংবৃতর আগে পূর্ণ শব্দটা লিখলে তোমরা ভালো করে বুঝতে পারবা, পূর্ণ সংবৃত বলা হয়। তেমনি উ উচ্চারণ করো, তুমি দেখো উ উচ্চারণ করতে মুখটা যতটুকু সংকুচিত থাকে, কিন্তু ও উচ্চারণ করতে এর চেয়ে বেশি একটু কি করতে হয়, বিস্তৃত হয়, আর একটু বড় হয়, সেজন্য এটা অর্ধ সংবৃত। যখন তুমি অ উচ্চারণ করো দেখো আরো একটু বড় হচ্ছে, সেজন্য এটাকে বলা হয় অর্ধ বিবৃত। যখন তুমি আ উচ্চারণ করো তখন দেখো তোমার মুখটা সম্পূর্ণ খুলে যাচ্ছে, সেজন্য এটাকে বলা হয় পূর্ণ বিবৃত। আ, আমি যদি সিরিয়াল অনুসরণ করি, উ, অ, অ, আ, দেখো আমার মুখটা আস্তে আস্তে ক্রমানুসারে বড় হচ্ছিল না? জি। সেজন্য এটাকে সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত বলা হয়। ঠিক তেমনি এদিক থেকে তুমি যদি দেখো ই, এ, এ, আ, ঠিক তেমনি সম্পূর্ণ সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, পূর্ণ বিবৃত। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। এই কমেন্টে লিখো এটা বুঝতে পারছো কিনা সবাই, বুঝতে পারছো কিনা? ওকে, ঠিক আছে। এখান থেকে এখন প্রশ্ন কিভাবে আসতে পারে? না লিখছে ইব্রাহিম, আর ইফলা, এফ ও ফিয়া, ফিয়া আবার কেমন নাম, ফিয়া অর্থ কি? বলছে আরেকবার বোঝান। শোনো, সাধারণত আমরা যখন স্বরধ্বনি উচ্চারণ করি তখন আমাদের ঠোঁট বা ওষ্ঠের একটা স্থান থাকে, একটা পরিমাপ থাকে, সেটার উপর নির্ভর করে সংবৃত, বিবৃত এটা নির্ধারণ হয়। যখন আমাদের ঠোঁট বা ওষ্ঠ
একদম সবচেয়ে বেশি সংকুচিত থাকবে তখন সেটাকে পূর্ণ সংবৃত বলা হয়। আই রিপিট, পূর্ণ সংবৃত। যেমন আমি উচ্চারণ করলাম ই বা উ, দেখো মুখ একদম সবচেয়ে ছোট অবস্থায় আছে, ই বা উ। কিন্তু তুমি উচ্চারণ করো ক, দেখো মুখ বড় হয়ে গেছে না, ঠোঁটটা বড় হয়ে গেছে না, ক বড় হয়ে যাচ্ছে। তো তুমি যখন ই উচ্চারণ করছো বা তুমি উচ্চারণ করছো উ, মুখ একদম ছোট, কিন্তু তুমি যখন এ উচ্চারণ করছো কিংবা ও উচ্চারণ করছো, দেখো মুখ আরেকটু খুলছে। আবার তুমি যখন এ কিংবা অ উচ্চারণ করছো আরেকটু বড় হচ্ছে। যখন আ বলছো, দেখো মুখ পুরোপুরি বড় হয়ে যাচ্ছে। এইটাকে বলা হয় সংবৃত, পূর্ণ সংবৃত, অর্ধ সংবৃত কিংবা পূর্ণ বিবৃত। এখন কথা আসো, যখন আমরা বাম পাশের বর্ণগুলো দেখবো সেগুলোকে আমরা বলবো সম্মুখ স্বরধ্বনি, যখন ডান পাশের গুলো দেখবো সেগুলো পশ্চাৎ স্বরধ্বনি। ঠিক আছে? প্রশ্ন কিভাবে আসতে পারে? প্রশ্ন আসতে পারে এভাবে। আচ্ছা, একজন বলছে উচ্চ, উচ্চ মধ্যস্থ দ্বারা কি বোঝানো হয়েছে? এটা একটা ডায়াগ্রামে বসিয়ে এটা ধরা হয় যে আমরা আসলে কোথা থেকে উচ্চারণ করছি, জিহ্বার মানে অবস্থানটা কোথায় হচ্ছে, এটা ডায়াগ্রামে বোঝানো হয়। আমরা এমনি প্র্যাকটিক্যালি আমাদের মুখে উচ্চারণ করে বা দেখে আমরা এটা ধরতে পারবো না। ওই ডায়াগ্রাম যদি দেখো, তোমরা যারা অনার্স লেভেলে বাংলা নিয়ে পড়বা তাদেরকে ওই ডায়াগ্রাম দিয়ে দেখানো হবে যে কোথা থেকে বর্ণগুলো উচ্চারণ হয়ে বের হচ্ছে। তো যখন ই উচ্চারণ করি তখন এটা একদম উচ্চ অবস্থা থেকে আসে, তারপর উচ্চ মধ্য নিম্ন মধ্য নিম্ন এইভাবে আসে। এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে? নানান ভাবে। যেমন এইখানে আসছে সম্মুখ উচ্চ সংবৃত স্বরধ্বনি কোনটি, তাহলে আমাদের প্রথমে সম্মুখ দেখতে হবে। সম্মুখে আমরা কি কি বর্ণ পাই? ই পাই। অন্য অন্য কালার দিয়ে লিখি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। সম্মুখে আমরা কি কি বর্ণ পাই? তোমরা কমেন্টে লিখো আমার আগে দেখি। সম্মুখে কি কি বর্ণ আছে? ই আছে, আরেকটা বলো, কেউ এ বলতে পারতেছে না। এ, এ, এগুলো আছে সম্মুখ। পশ্চাতে কি আছে? উ, ও আর অ, এগুলো আছে পশ্চাতে। তাহলে সম্মুখে যেহেতু আসছে এগুলো সব বাদ। তারপর বলছে উচ্চ সংবৃত, তাহলে উচ্চ সবার উপরে কোনটা? রসই। আর এটা তো অবশ্যই সংবৃত, সঠিক উত্তর আমরা পাচ্ছি রসই। ক্লিয়ার? জি এখন তো ভাইয়া। বুঝতে পারার কথা। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আবার এইভাবে আসতে পারে যে নিচের কোনটি পূর্ণ বিবৃত কেন্দ্রীয় উষ্ঠাধর ধ্বনি? এই যে এইটা কিন্তু দেখো কেন্দ্রে, এই যে লেখা আছে কেন্দ্রীয় স্বরধ্বনি, তখন সঠিক উত্তর হলো স্বর আ। স্বর আ একমাত্র কেন্দ্রীয়, বাকিগুলো হয় সম্মুখ না হলে পশ্চাৎ। ঠিক আছে, তারপরে যদি যাই, কোন বানান, এই ছকটা একদম মুখস্থ করে গিলে ফেলবা বারে বারে পড়তে হতো। এখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি, এখান থেকে প্রশ্ন আসে। কোন বানানটি অশুদ্ধ? দেখো এইখানে পূর্বাহ্নটা অশুদ্ধ, বাকি সব শুদ্ধ। শতটা এটা অধিকার মালিকানা অর্থে ব্যবহৃত হয়েছে, মালিকানা অর্থে শর্ত ব্যবহৃত হয়েছে। আর আমরা যদি বিদ্যমান অর্থে দেই, যেমন ধরো অন্তঃসত্ত্বা একটা আছে, অন্তঃসত্ত্বা। ঠিক আছে, তারপরে সাত্ত্বিক, সাত্ত্বিক অর্থ হলো গুণ সম্পন্ন কেউ। তারপরে সত্য অর্থে, যে অবস্থান অর্থে বা ওইটা অবস্থান অর্থে বা অবস্থিত অর্থে যেটা, ওইটা এরকম সত্যেও। ঠিক আছে, সরি একটু একটু দাঁড়াও, সত্যেও এইভাবে হবে। তারপর সত্তা, হ্যাঁ মালিকানা অর্থে আবার এটা সত্য, সত্তাধিকার যদি লিখি সত্তাধিকার এরকম। পিপীলিকার সাথে আমরা কিছু বানান যদি খেয়াল রাখি, যেমন দধিচি খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি আসে। তারপর সমীচীন আছে, সমীচীন থেকে তো প্রতি বছর প্রশ্ন আসে, তবু পোলাপান ভুল করে। তারপরে শারীরিক একটা বানান আছে যেটা তোমাদের সাকিব ভাই প্রায় ভুল করে। তারপর তুমি পাবা মরিচিকা, উদিচি। মরিচিকা, মরিচিকা। তারপরে পাবা বাল্মীকি। কে বললা আরেকটা কি বললা? উদিচি। উদিচি, হ্যাঁ উদিচি আছে। আচ্ছা, 13 নম্বরের সোর্স হলো ধ্বনি বর্ণ অক্ষর। অনেক ধন্যবাদ, আমি এটা লিখতে ভুলে গেছিলাম। ধ্বনি বর্ণ অক্ষর থেকে আসছে। ঠিক আছে, আর রচনাবলী আমরা তো জানি কি আবলি যুক্ত সব বানানে কি হবে? টিকার। রসইকার হবে, যেমন প্রশ্নাবলী, উত্তরাবলী। ঠিক আছে, তারপরে যদি আমরা যাই পরবর্তী প্রশ্নে, অনুবীক্ষণ শব্দটিতে কয়টি অক্ষর আছে? তোমরা কি অক্ষর বুঝো, অক্ষর পারো? জি জি ভাইয়া। ভাইয়া।
আচ্ছা, ঠিক আছে। এইখানে আরেকটা বিষয়, এখানে একটা তোমাদের একটু ব্যাখ্যা করে দিই, এটা কেন ভুল হয়েছে। আমরা জানি কি অপর, পরা, আরেকটা কি পূর্ব, পূর্ব, এগুলোর সাথে সবসময় কি হবে, মূর্ধন্য ন মূর্ধন্য, হবে। তাহলে এটা হওয়া উচিত ছিল কিরকম, নিচে। পূর্বাহ্ন, এইভাবে। ঠিক আছে, জি যেমন ভাইয়া। অপরাহ্ন, অপরপুরা পরাহ্ন। আচ্ছা, এই অপরাহ্ন শব্দটা তোমার পঠিত কোথায় আছে বলো, কোন রচনায় আছে? অপরাহ্ন কোথায় আছে, অপরাহ্ন শব্দটা? লাল সালু, আরে বাহ, অনন্ত কুমার, জাকিয়া অন্তু, ফিয়া, ফিয়া লেখছে মাসি পিসি, মাসি তো থাকতে পারে, আমার মনে নাই, খেয়াল নাই এক্স্যাক্টলি। লাল সালুতে আছে, হ্যাঁ। ওই যে অপরাহ্নে যখন এক বিচারিক সভা আয়োজন করা হয়, ওই যে তোমার আক্কাসকে এই করার জন্য। অনুবীক্ষণ শব্দটি কয়টি অক্ষর আছে? অনুবীক্ষণ শব্দ অক্ষর আছে 4টি। আমরা জানি অক্ষর ওই যে সিলেবলের মতো উচ্চারণ করে বের করে ফেলা যায়, একটা শব্দকে ভেঙে ভেঙে বের করবা। যেমন আমরা যদি অনুবীক্ষণটা উচ্চারণ করি ভেঙে, ও নু বীক্ষণ, অনুবীক্ষণ। আচ্ছা, তাহলে পাইছি 4টা। আচ্ছা, আমি যদি আরেকটা বলি, অক্ষর শব্দে কয়টা অক্ষর আছে বলো, অক্ষর শব্দে কয়টা অক্ষর আছে? দুইটা, দুইটা। কি কি? অক্ষর অক্ষর, দুইটা। অক্ষর নাকি অক্ষর, কোনটা? অক্ষর, অক্ষর। অক্ষর, দুইটা। ঠিক আছে, তাহলে এটা আসছে ধ্বনি বর্ণ অক্ষর থেকে, ধ্বনি বর্ণ অক্ষর থেকে। তারপরে যদি আমরা যাই, মুক্তিযোদ্ধাদের সঙ্গে নুরুল হুদার সম্পর্ক স্বীকার করার কারণ কি? গদ্য থেকে আসছে, একদম সহজ একটা প্রশ্ন, রেইনকোটের উদ্দীপনা। এটা আমরা রেইনকোট ক্লাসে একদম দারুণ ভাবে বিশ্লেষণ করে পড়ছিলাম, যে রেইনকোটে যখন তাকে পরিধান করানো হয়, সে যখন রেইনকোটটি পরিধান করে, পূর্বের যে ভীতি সম্প্রস্ত যে নুরুল হুদা, তার যে ধীরে ধীরে গতি সঞ্চারণ হওয়া, সেটা কিন্তু রেইনকোট গল্পে দারুণ ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ব্যাখ্যা করা আছে। এবং তাকে যখন বলা হয় রেইনকোটটি খুলে ফেলা হয়েছে, কিন্তু তার কি ওম এখনো শরীরে লেগে আছে, এরকম একটা লাইন আছে না, জি যে ভাইয়া। রেইনকোট খুলে ফেলা হয়েছে কিন্তু তার ওম এখনো শরীরে লেগে আছে। অর্থাৎ এই ওম বলতে বোঝানো হয়েছে চেতনা, উদ্দীপনা, যে উদ্দীপনা বা চেতনার জোরে বা স্পর্শে নুরুল হুদা চরিত্রের যে ভীত চরিত্রটা পরবর্তীতে সাহসিকতার প্রতিমূর্তি হিসেবে আবির্ভূত হয় রেইনকোট গল্পে। সেজন্য তাকে প্রচন্ড মারার পরে সে কি বলে, মায়ের গুলো তার কাছে কি মনে হচ্ছে, সেফ, উৎপাত, স্রেফ স্রেফ উৎপাত বলে মনে হচ্ছিল। মনে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, প্রিন্সিপালের নাম কি ছিল রেইনকোট গল্পে? আফাস। ডক্টর আফাজ। ঠিক আছে, ডক্টর আফাজের পিয়নের নাম কি ছিল? ইসাক মিয়া। ইসাক মিয়া বাংলা বলা ছেড়ে দিছে কবে থেকে? এপ্রিলের শুরু এপ্রিলের থেকে। শুরুতে, এপ্রিল মাস থেকে। রেইনকোট গল্প মুক্তিযুদ্ধের কোন সময়ের ঘটনা? শেষ শেষ, পর্যায়ে। শেষ পর্যায়ের ঘটনা। আচ্ছা, ঠিক আছে। তারপরে যদি যাই, সে মুখ ফ্যাকাশে রক্ত শূন্য, সে মুখে দুনিয়ার ছায়া নেই, লাল সালু উপন্যাসের কার সম্পর্কে কথাটি বলা হয়েছে? সবাই জানো এটা, আমেনা বিবি উপন্যাস। আমেনা বিবি কয় পাক দিয়েছিল, কে বলতে পারবা? 7 পাক। 3 পাক, কয় পাক দিতে পারছিল, দিতে পারছিল কয় পাক? 3 পাক অথবা 4 পাক। এই যে আব্দুল্লাহ আল আলিফ দারুন বলছে, ওটা সঠিক উত্তর হয়েছে 2.5 পাক। ঠিক আছে, দেখো। আর জমিলা চরিত্রটা কি, স্বাধীন সত্তা। তার সম্পর্কে তো আমরা অনেক পড়বো, লাল সালু উপন্যাস, লাল সালুর ক্লাসগুলো দারুণ হবে ইনশাল্লাহ। স্বাধীন সত্তা, তাকে বেড়াল ছানার কথা বলা হয়েছে, বেড়াল ছানার কথা বলা হয়েছে। আমেনা বিবি, যিনি প্রথম স্ত্রী ছিল খালেক ব্যাপারীর, তার সাথে 13 বছর সংসার হয়েছে খালেক ব্যাপারীর, তিনি নিঃসন্তান ছিল। নিঃসন্তান মহিলাদের লাল সালু উপন্যাসে কি বলে আখ্যায়িত করা হয়েছে? বাজা বাজা, মেয়ে, তাই না? আচ্ছা, আর রহিমা কি ছিল? যোগসূত্র, সকল নারীর সাথে বা গ্রামের মানুষের সাথে মজিদের
যোগসূত্র ছিল। তানুভূমি কি ছিল? দ্বিতীয় স্ত্রী নাকি? জি জি ভাইয়া। দ্বিতীয় বানান কি? তয়ের নিচে তয়ের উপর দীর্ঘই না? দ্বিতীয় স্ত্রী। তার ভাইয়ের নাম কি ছিল? ধলা মিয়া। ধলা মিয়া। ধলা মিয়ারে খালেক ব্যাপারী কি বলছিল? পরগাছা। হায় রে পরগাছা রে। দেখো, এইখানে সে মুখ দুনিয়ার ছাপ নেই, সে মুখ ফ্যাকাশে। যখন ওই যে তাকে কয়েক পাক দেওয়ার আগে সে যখন ওইখানে আসে, এবং তার ভিতর ওই যে একটা দুশ্চিন্তা, তার ভিতর যে একটা নিরাশার দ্বন্দ্ব তার ভিতর চলছে, যে একটা সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব তার ভিতর চলছিল, যে সে তো এতদিন জানতো তার সন্তান হবে কি হবে না এই নিশ্চয়তা ছিল, কিন্তু আজকে এসে সেটা খোলাসা হবে, সেটা স্পষ্ট হবে যে আসলেই তার সন্তান হবে কি হবে না। সে আজকে যে মানে স্পষ্ট হইতো তার জীবন সম্পর্কে, সেই স্পষ্ট হওয়ার ভয় বা সেই শঙ্কা তার ভিতর যখন অনেক বেশি চেপে ধরেছে, সেজন্য বলা হয়েছিল সে মুখ ফ্যাকাশে, রক্তশূন্য, সে মুখে দুনিয়ার ছায়া নেই। ওটা ছিল নিশানা আনন্দের আর সুখের। কার, কিসের, কি বলো? তাল গাছ। উপন্যাস থেকে আসছে। এটা হলো তাল গাছ। কার ছিল এটা? আমেনা বিবির। আমিনা বিবি। আমেনা বিবির। আচ্ছা, ওইখানে একটা শব্দ আছে না, নায়র? হ্যাঁ। নায়র মানে কি, কে বলতে পারবা? নায়র মানে হচ্ছে কোন জামাই বাড়ি থেকে কোন বাড়িতে মানে বাপের বাড়িতে বেড়ানো যাওয়া। হ্যাঁ, বিয়ের পর স্বামীর বাড়ি থেকে যখন বাবার বাড়িতে বেড়াতে যায়, সেটাকে সাধারণত নায়র বলা হয়। ময়মনসিংহে দাপুনিয়া যাদের বাড়ি আছে, দেখবা সেখানে একটা মিষ্টির দোকানের নাম আছে নায়র। জি ভাইয়া। ঠিক আছে, দুনিয়ার পচা মিষ্টি সেই দোকানের ভিতর বিক্রি করে। দেখো, তো এই তাল গাছ আরেকটা জায়গায় আছে লালসাল উপন্যাসে, বলো তো কোথায়? ওই যে মানে আওয়ালপুরের জমিলা তীরের ওইখানে যখন, ছিল। না ওই না না, ওখানে জমিলা ওই যে মানে মানে ওই ঝড় যখন হচ্ছিল তখন ওই যে তাল গাছটা মানে ছিল মানে আটকে রাখা পাখির মতো। ওইটা কিন্তু জমিলার ক্ষেত্রে না, ওটা তাহের কাদেরের বাবার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, তাহের ওই যে কাদেরের বাবার হাসুনের মা। ক্ষেত্রে, যে গ্রামের সবচেয়ে উঁচু তাল গাছটা কি বন্দি পাখির মতো ঝাপটাচ্ছে বা ঝাপটা ছিল। হ্যাঁ আছড়াচ্ছে। ওইটা ওইটা ব্যাখ্যা কি করছিলাম তোমাদের, ইয়ামিন মনে আছে? ওইটা মূলত, বাকিদের জন্য বলে দিই, একটু খেয়াল করো। তাহের কাদেরের বাবা, ঠিক আছে, একটু খেয়াল করো। তাহের কাদেরের যে বাবা ছিল, এই তাহের কাদের কয় ভাই? 3 ভাই। তিন ভাই। ছোট রতন। ভাইয়ের নাম কি? তাহের কাজের। রতন। 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 তাহের কাদেরের বাবা, তাহের কাদেরের বাবা কিন্তু মজিদের যে আধ্যাত্মিক শক্তি, সে আধ্যাত্মিক শক্তিতে বিশ্বাস করতেন না। এবং তিনি কিন্তু লালসাল উপন্যাসে প্রথম চরিত্র এবং প্রথম ঘটনা, যে চরিত্র মজিদের আধ্যাত্মিক শক্তির বাহিরে চলে গিয়েছিল, এবং তখন মজিদ তার যেই মহব্বতনগর গ্রামে তার যে ক্ষমতার বলয় তিনি সৃষ্টি করেছিলেন, সেটা সম্পর্কে তার শঙ্কা জেগেছিল। সেজন্যই কিন্তু সে তাকে বিচারিক সভা নামে আয়োজন করে তাকে গ্রাম থেকে বের করে দেওয়ার যে মতলব, সেটা এটা ছিল। অর্থাৎ পুরো গ্রাম, তুমি খেয়াল করো, বলা হচ্ছে মহাব্বতনগর গ্রামের সবচেয়ে উঁচু যে তাল গাছটা ছিল, সেই তাল গাছটা বন্দি পাখির মতো আছড়াচ্ছে। এখন তুমি খেয়াল করো, এতটুকু পুরোটা যদি আমরা মহাব্বতনগর ধরি, এই মহাব্বতনগর পুরোটাই ধরো কুসংস্কারে ভরা, কুসংস্কারের মানুষ। এটার মধ্যে সবচেয়ে উঁচু তাল গাছ, সে গ্রাম থেকে ছাড়ায় উপরে উঠে গেছে না? জি। জি ভাইয়া। অর্থাৎ তাহের কাদেরের বাবার মানসিকতা এখানে তুলে ধরা হয়েছে, বা তাহের কাদেরের বাবাকে তাল গাছের সাথে সাদৃশ্য করা হয়েছে। যে যে মানুষটা তাল গাছের মতোই, তাল গাছ যেমনি সবাইকে, সব গাছকে ছেপে উপরে উঠে যায়, ঠিক তেমনি তাহের কাদেরের বাবাও ওই গ্রামের সকল মানুষ যেভাবে তার মানসিক ভাবে অন্ধ ছিল মসজিদের প্রতি, সে সেটা করে নাই, বরঞ্চ সে সে মানসিক যে পূজা সেটা থেকে বের হয়ে এসেছিল। সেজন্যই মসজিদ তাকে ওই শাস্তিটা দিয়েছিল। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। বুঝতে পারছো কিনা কমেন্টে লিখো, কমেন্টে লিখো। জি ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যাই। আচ্ছা, মোদাসের অর্থ কি আগে বলো তো? নাম না জানা। নাম না জানা। আচ্ছা, ঠিক আছে। মসজিদ বলে তায়ের কাদের বাপকে গুম করে, গুম করে আয়না ঘরে রাখছে না? দেখো,
19, জমিতে বীজ বপন এবং ফসল কাটার উপযুক্ত সময়, সবাই তো এটা জানোই। দেখো উপন্যাস থেকে কয়টা প্রশ্ন আসছে আর তোমরা উপন্যাস পড়তে চাও না। বতর দিনে আরো যদি কিছু আমরা শব্দ মনে রাখি, রুঠা জমি আছে। রুঠা জমি মানে কি? নিষ্ফলা জমি। অনুর্বর বা নিষ্ফলা জমি। তারপর আছে নলি। নলি কি? জাহাজে চড়ার অনুমতিপত্র। জাহাজের অনুমতিপত্র বা জাহাজে চড়ার অনুমতিপত্র। অনুমতিপত্র, অনুমতিপত্র। ইয়ামিন আমাকে মনে হয় টেলিগ্রামের পাঠাইছিলা, লিখিত পাঠাইছিলা না? জি ভাইয়া। আচ্ছা, আমি আজকে দেখে জানাবো না, আমি একটু ব্যস্ত ছিলাম তো কয়েকদিন। ঠিক আছে। আচ্ছা। রুঠা জমি, নলি। তারপরে যদি আমরা আরো কিছু জানি, যেমন আছে চিকনাই। চিকনাই অর্থ কি? লাবণ্য। লাবণ্য। ঠিক আছে। তারপর যদি রদ্দি। বাসি। বাসি। এগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। লাল সালুর শব্দের অর্থগুলো, সবগুলো শব্দের অর্থ মুখস্থ করতে হবে। মুশফিক বলেছে মোদাসের অর্থ আবৃত না। না, মোদাসের অর্থ আবৃত, মোদাসের অর্থ নাম না জানা, স্পষ্ট লিখা আছে লাল সালু উপন্যাসে শব্দের অর্থতেও। 20, দুপায়ে গিয়ে উধারে তাকে সে বলে, বিবি শিলাবৃষ্টি শুরু হয়েছে। এই উক্তির নৈপথ্যে মজিদের কোন বোধ কাজ করেছে? আনন্দ তো হয়ই নাই, সাহসও হচ্ছে না, বিস্ময় হচ্ছে না, ভয় সঠিক উত্তর উপন্যাস থেকে। আমরা যদি একটু এই টপিকটা একটু মনে করার চেষ্টা করি, দুপায়ে গিয়ে যখন সে ওই যে জমিলাকে ওই তোমার মাজারের ভিতর আটকে রেখে সে যখন ঘরে চলে আসে, পরবর্তী যখন শিলাবৃষ্টি শুরু হয়, তখন সে ভয় পায় যে সে যে পুরো গ্রামের সবাইকে আত্মীকরণ করার চেষ্টা করেছিল, সেই আত্মীকরণে সে যখন ব্যর্থ হয়, তখন সে তার ভিতরে একটা সংশয় সৃষ্টি হয়, একটা শঙ্কা সৃষ্টি হয় যে তার হয়তো ক্ষমতার বলয় এবার শেষ হতে চললো। সেখান থেকে যে দুপায়ে গিয়ে উধারে তাকিয়ে সে বলে, বিবি শিলাবৃষ্টি শুরু হয়েছে, অর্থাৎ তার ভয়টা। ধরো একজন সাহসী মানুষ, সে যে মানসিকভাবে তার কোনো শঙ্কা নাই, তার ভিতরে কোনো নিঃসংকোচ নাই, সংকোচ নাই, সে তখন বাইরে ঝড় হোক আর বৃষ্টি হোক, সে কি কাউরে ডাক দিয়ে বলবে? তার স্ত্রী যাকে সে রহিমাকে, যাকে সে কোনো পাত্তাই দিত না, রহিমা বরঞ্চ তার কাছে অনুগত থাকতো, সেই রহিমাকে সে ডাক দিয়ে সে বলতেছে তার আশঙ্কা বা শঙ্কার কথা, বাহিরে শিলাবৃষ্টি হচ্ছে, অর্থাৎ তার ভিতর ভয় দেখা যাচ্ছে। তারপরে যদি যাই, উজ্জ্ব শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি? আসছে উচ্চারণ থেকে। উচ্চারণের এই বিষয়টা একটু মাথায় রাখো, সাধারণত যুক্ত বর্ণের উচ্চারণগুলো আমরা ভুল করে থাকি। যেমন ধরো হ আর ম এর একত্র উচ্চারণ, এটা তো যুক্ত হয় হ আর ম, কিন্তু যখন উচ্চারণ লিখবা বানানে হ আর ম, উচ্চারণ লেখার ক্ষেত্রে আগে ম পরে হ আসবে। যেমন তোমরা লিখো, এটা এটা কি আলহাদি নাকি আল্লাদি? নাকি আলহাদি। আদি। আলহাদি। হ এবং ল, এই এই বিষয়গুলো, যুক্ত বর্ণগুলো পরের বর্ণটা আগে চলে আসবে। তাহলে কি হবে? হ আর ল যদি আমরা উচ্চারণে লিখি, ল যুক্ত হ। আচ্ছা, ঠিক তেমনি উজ্জ, জ ফালা। যদিও আমরা উজ্জ এখানে হ যুক্ত জ দেখতে পারি, হ যুক্ত জ দেখতে পারি যুক্ত বর্ণে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে জ যুক্ত ঝ চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি, উজ্জ্ব রসউ তো থাকবে, রসউ কোথায় আছে? দীর্ঘ, এটা বাদ, রসউ আসছে এইখানে এইখানে এইখানে। আর আমরা যেহেতু বলছি হ আর জ ফলা থাকলে এই অনুসারে হবে, আগে বর্গীয় জ আছে কোথায়? এইখানে নাই, এটা বাদ, দুইটা বাদ গেল, দুইটা আছে। আর এখানে তো ওকার নাই, উজ্জত না উজ্জ, তাহলে এটাও বাদ, সঠিক উত্তর এ। আশা করি বুঝতে পারছো। যেমন আরেকটা যদি আমরা লিখি, সহ্য। এই সহ্য কি হবে বলো, উচ্চারণ বলো একজন। তালবস্যা। সহ্য। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাই। জি ভাইয়া। জাকিয়া অন্ত দন্ত স দিছো কে? সহ্য কি তুমি স উচ্চারণ করতেছো? সহ্য। আচ্ছা, এরকম উচ্চারণে যদি আরো কিছু রুলস আমরা একটু শিখে নেই, একটু খেয়াল করো। যেহেতু উচ্চারণে আসলাম, দুই একটা রুলস একটু মনে রাখি, যেটা অনেক গুরুত্বপূর্ণ। জিহ্বা নাকি জিব্বা? জিহ্বা। জিহ্বা। আচ্ছা ভাই, একজন বলছো একাডেমিক ব্যাচের স্টুডেন্টদের প্রায়োরিটি দেওয়া হয়, নিউ স্টুডেন্টদের দেয় না। তোমাদের কি কখনো মনে হয়েছে, এই বাকিদের কি কখনো এটা মনে হয়েছে?
আমি তো সবাইকে সমান প্রায়োরিটি দেই। আমি তো সবাইকে সমান প্রায়োরিটি দেই রে ভাই। আমি ওদেরকে অ্যাক্টিভ, যেহেতু ওরা এগুলো আগে পড়াশোনা করছে, যেহেতু ওরা অ্যাক্টিভ ছিল, সেজন্য ওদের থেকে আমরা উত্তরটা নেই ইন্টারেক্টিভ করার জন্য। তোমরা চাইলে আমার ক্লাসে তোমরা আমি সবাইকে সমান সুযোগ দিই, তোমরা এটা যদি বলো তাহলে কেমনে হইলো কও? আমি তো সবাইকেই সমান সুযোগ, তোমরা আমার ক্লাসে যত দুষ্টামি ইচ্ছা করতে পারবা, কিন্তু বেয়াদবি করতে পারবা না, এছাড়া সব এনাফ। আমি সবাইকে সমান সুযোগ দিই। আমি কি প্রশ্ন নেওয়ার ক্ষেত্রে জিজ্ঞেস করি কখনো তুমি কোন ব্যাচ? আমি তো সবার প্রশ্ন নেই। ইস, এটা অনেক কষ্ট পাইলাম, কথাটা অনেক কষ্ট দিল। আমি সবাইকে তো সুযোগ দেই। ঠিক আছে, দেখো শোনো, সবাই বলবা, সবাই কথা বলো আমার ক্লাসে, সবাই কথা বলতে পারে। যেহেতু আমি লাল সালুর ওই টপিকে আসলাম, আর লাল সালু আমি ওদেরকে আগে পড়াইছিলাম একবার, ঠিক আছে, তো সেজন্য ওদেরকে আমি নিছি যে ওই টপিকটা মনে আছে কিনা ব্যাখ্যা করার জন্য। ঠিক আছে, যাই হোক, দেখো আমরা একটু এটা জিহ্বা, এটারে তোমরা কি বলো? এটা উচ্চারণ কি বলো? জিহ্বা। জিহ্বা। এই আর এই এই যে জিহ্বা, এখন তো সবাই লিখতেছো টেক্সটে জিহ্বা, আসলে তো সবাই বলে এটারে জিহ্বা। এই জিহ্বা কে কে বলো না? এই যে সামিয়া একদম সত্যি কথা বলে দিছে, আমি জিহ্বা বলি। এই জিহ্বা, জিহ্বা কে কে বলো তারা হাত তুলো, যারা এটারে জিহ্বা বলো তারা হাত তুলো। এই যে সমানে হাত উঠতেছে, জিহ্বা বলি, ঠিক আছে, আমরা সবাই জিহ্বা বলি। এখন দেখো, যখন অ বা আ ধ্বনির পরে হ বা হ আর ব একত্রে আসবে, তখন হটা হয়ে যাবে রসউ। আর যখন অ বা আ ধ্বনি ব্যতীত অন্য ধ্বনি আসবে, অন্য ধ্বনি, অন্য ধ্বনি আসবে, তখন হটা হয়ে যাবে রসউ, আর অ আ থাকলে তখন সেটা হয়ে যাবে ও। খেয়াল করো আমি কি বলছি, মাঝখান দিয়ে অন্য কালার দিয়ে দাগ দিয়ে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি স্বর অ বা আয়ের পর হ বা ব আসে, হ বা ব আসে, তাহলে তখন অ বা আটা হয়ে যাবে ওকার, ও। আর যদি অ আ ব্যতীত অন্য কোনো ধ্বনির পর হ বা ব আসে, তখন হটা হয়ে যাবে রসউর মতো। ঠিক আছে, এখন আমি লিখলাম, ধরো যেটারে তোমরা আহ্বান বলো, এইখানে হ আর বয়ের আগে কোন ধ্বনিটা আছে? স্বর অ, আ, নাকি অন্য কোনো ধ্বনি? আ। আ আছে। তাহলে আমরা কি বলেছি, অ আয়ের পরে যদি হ ব আসে, তখন অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। ও হয়ে যাবে। তাহলে আমি লিখছি আও, আর ব তো সবসময় ভয়ই হবে, আহ্বান। এখন আমি লিখলাম, এইখানে হ আর বয়ের আগে কোন ধ্বনি আছে? অ আ নাকি অন্য কোনো ধ্বনি? অন্য ধ্বনি। অন্য ধ্বনি। তাহলে এইখানে অ আর আটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। ও হয়ে যাবে। তাহলে এটা কি হবে? বিউভল। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যদি যাই পরবর্তী প্রশ্নে, কেউ কোথাও কিছু কি জাতীয় সর্বনাম? সর্বনাম হলো 10 প্রকার। সর্বনাম 10 প্রকার, এর ভিতর এটা আসছে পদ প্রকরণ থেকে, পদ থেকে, পার্টস অফ স্পিচ থেকে আসছে। কেউ কোথাও কিছু, এইটাকে বলা হয় অনির্দিষ্ট জ্ঞাপক সর্বনাম। ধরো আমি বললাম কেউ একজন ফলটা চুরি করেছে, তাহলে কেউ একজন বলতে অনির্দিষ্ট যে কোনো একজনকে বোঝাচ্ছে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, ধরো আমি বললাম কোথাও ঘুরে আসি, চলো ঘুরে আসি। এইখানে কোথাও বলতে কি আমি নির্দিষ্ট কোনো জায়গা বুঝাচ্ছি? না, অনির্দিষ্ট।
যে কোনো জায়গা, এইগুলো অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। আর সামীপ্যবাচক কি, যেমন ইনি, নিকট, নৈকট্য বোঝায় যেগুলো দিয়ে, ইনি, ইহারা, তিনি, এগুলো। ব্যতিহার কোনগুলো? আমার পথ প্রবন্ধে একটা পাইছো শব্দ, খেয়াল করছো কিনা, যে নিজেকে চিনলে, নিজের সত্যকে জানলে মনে আপনা আপনি একটা জোর আসে, এরকম একটা লাইন খেয়াল করছো কেউ? জি ভাইয়া। জি ভাইয়া। আপনা আপনি, এই আপনা আপনিটা হলো ব্যতিহার। আপনা আপনি। ব্যক্তিবাচক কোনগুলো? যেমন রহিম, করিম, তারপরে তোমাদের বিখ্যাত প্রিয় লোক আমাদের উবাইদুল কাদের, এইগুলো হলো ব্যক্তিবাচক সর্বনাম। ঠিক আছে, তারপরে যদি যাই, কোন বাক্যাংশটি শুদ্ধ? বার্ষিকী হয় না, বার্ষিকী কাটা, বার্ষিকী হয় না, 16তম ভুল। সঠিক উত্তর ষোড়শ বার্ষিক সাধারণ সভা। ঠিক আছে, দেখো তাহলে এইটা আসছে শুদ্ধিকরণ থেকে, শুদ্ধিকরণ থেকে। এই সোর্স তো সবগুলোরই দেওয়া হয়েছে, বাদ নাই তো কোনোটায়, সবগুলোরই সোর্স দেওয়া হয়েছে। 24 নাম্বার, নাল এন্ড ভয়েড, এটা পারে না এমন কেউ নাই। বাতিল, নিরপেক্ষ কি, নিউট্রাল। ঠিক আছে, পারিভাষিক শব্দ থেকে আসছে, পারিভাষিক শব্দ। তারপরে যদি যাই 25, কোন শব্দটি শুদ্ধ? এইখানে সুকেশিনীয় শুদ্ধ, ইতপূর্বেও শুদ্ধ। সুকেশিনীর আরো কিছু শুদ্ধ রূপ আছে, আমরা যদি লিখি সুকেশা, সুকেশী আর সুকেশিনী। ইতপূর্ব শুদ্ধ, সক্ষতাতে তা হবে না, শুধু সক্ষ হবে। নিরহংকারী ভুল হবে নিরহংকার, এটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি কেন ভুল। নিরহংকার হবে, নিরহংকার। দেখো, অহংকারী শব্দটা বিশেষ্য নাকি বিশেষণ? বিশেষণ। বিশেষণ। আর এর আগে কখনো নি উপসর্গ যুক্ত হতে পারবে না। নি উপসর্গ যদি যুক্ত করতে হয় তাহলে সেটা বিশেষ্য হইতে হবে, আর বিশেষ্য হইল অহংকার। যেমন আছে নিরপরাধ নাকি নিরপরাধী? নিরপরাধ। নিরপরাধ, নিরপরাধী কেন ভুল? কারণ অপরাধী হচ্ছে বিশেষণ, বিশেষ্য হতে হবে এর জন্য। হ্যাঁ, অপরাধীটা বিশেষণ, এর আগে নি উপসর্গ যুক্ত করে দিলে সেটা ভুল হয়ে যাবে, যুক্ত করতে হবে বিশেষ্য, আর অপরাধটা বিশেষ্য। আশা করি বুঝতে পারছো, এটা বুঝতে পারছো? ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, আরেকবার কারো এখান বুঝালে থেকে ভালো যদি হতো। নয়েজ আসে তাহলে করে ফেলো, মিউট করে ফেলো। আমার এখান থেকেও আসতে পারে, আমার এখানে এসির পাওয়ার অনেক বেশি, তো আমি একটু করে দিচ্ছি এটা। আচ্ছা, এখন আশা করি নয়েজ কমে যাবে। রূঢ়ি শব্দের উদাহরণ কোনটি? শব্দ গঠনগতভাবে কয় প্রকার? 3 প্রকার: যৌগিক, কি রূঢ়ি, কি? যোগরূঢ়। সরল, যৌগিক, রূঢ়ি, যৌগিক। না, রূঢ়ি, যৌগিক, যোগরূঢ়। এটা গঠনগতভাবে। গঠনগত সরল, জটিল, যৌগিক না? ওটা তো বাক্য। ওটা তো বাক্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাক্য আর শব্দ মৌলিক শব্দ আর যৌগিক শব্দ, ঠিক না? নাকি ভুল বলতেছি? যৌগিক মনে হয় 3 প্রকার নাকি? জি। যৌগিক 3 প্রকার, একটা হলো কি রূঢ়, যোগরূঢ়, আরেকটা কি? যোগ। ও এই যে আদিত সরকার বলেছে, হ্যাঁ, মৌলিক আর সাধিত, মৌলিক আর সাধিত, এটা একটু কনফিউশন ছিলাম। মৌলিক আর সাধিত 2 প্রকার, মৌলিক আর সাধিত। এই সাধিত আবার 3 প্রকার, একটা হলো যৌগিক, আর বাকি দুটো হলো রূঢ়ি আর যোগরূঢ়। রূঢ়ি আর যোগরূঢ় তফাৎটা কি? রূঢ়িটা হবে সন্ধি সাধিত, উপসর্গ সাধিত, প্রত্যয় সাধিত। আর যোগরূঢ় যেটা, যোগরূঢ়টা হবে হলো সমাস সাধিত। যেমন
আমি যদি সন্দেশ শব্দটা ভাঙি, এই সন্দেশের এই সন্ধি বিচ্ছেদ করো। সমদেশ। সংযোগ দেশ। দেশ হয়ে গেছে কি সন্দেশ। যখন কোন শব্দ ব্যুৎপত্তিগতভাবে অর্থ একটা থাকবে আর ব্যবহারিক অর্থ থাকবে ভিন্ন, সেটা হয় রূঢ়ি হবে, না হলে কি হবে? যোগরূঢ়। যোগরূঢ়। কোন শব্দ যদি উৎপত্তিগতভাবে অর্থ একটা থাকে আর ব্যবহারিক অর্থ আরেকটা থাকে, সেটা হয় রূঢ়ি হবে, না হলে যোগরূঢ় হবে। এখন প্রশ্ন হলো কখন রূঢ়ি হবে, কখন যোগরূঢ় হবে? শব্দটা যদি সমাস সাধিত হয় তাহলে যোগরূঢ়, আর যদি অন্য যে কোনো কিছু সাধিত হোক সেটা কি হবে? রূঢ়ি। রূঢ়ি। যেমন সন্দেশ, এটা কি সমাস সাধিত? না, সন্ধি সাধিত। সন্ধি সাধিত, সেজন্য এটা কি হয়ে গেছে? রূঢ়ি রূঢ়ি। শব্দ। যেমন আমি যদি আরেকটা বলি, প্রযুক্ত বিন হয়ে গেছে কি প্রবীণ। সন্ধি সাধিত বা উপসর্গ সাধিত বললেও হয়। এই প্রবীণটা তাহলে কি রূঢ়ি নাকি যোগরূঢ়? রূঢ়ি। রূঢ়ি। আমি যদি বলি পঙ্কজ, অপশনে যেটা দেওয়া আছে, পঙ্কজ কি সমাস সাধিত নাকি সন্ধি সাধিত? সমাস সমাস সাধিত। সাধিত। সমাস সাধিত, সেজন্য এটা হয়ে গেছে যোগরূঢ়। যোগরূঢ়। আচ্ছা, সন্দেশ, যেমন সন্দেশ অর্থ মূলত হলো সংবাদ, উৎপত্তিগত অর্থ, কিন্তু ব্যবহারিক অর্থ কি? মিষ্টান্ন মিষ্টান্ন। জাতীয় একটি খাবার। আচ্ছা, এটা ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। এই বুঝতে পারছো কিনা কমেন্টে লিখো, কমেন্টে লিখো। কে বলছো নামাজে যাবা? নামাজে বিরতি তো প্রতিদিনই 4:40 থেকে 4:35 থেকে দেয়া হয় রেগুলারলি। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই। এটা আসছে শব্দ থেকে, সোর্স হলো শব্দ। ভাব বিশেষ্য কোনটি? ভাব বিশেষ্য ধরার সহজ উপায়, একদম সহজ উপায়, যে শব্দ দিয়ে ক্রিয়া গঠন করা যায়। যে শব্দ দিয়ে ক্রিয়া গঠন করা যায় মানে ক্রিয়ার ভাব দেয়। কাগজ কোন ক্রিয়ার ভাব দিচ্ছে? না। না। বিড়াল? না। পানি? কিন্তু সন্দেহ দিচ্ছে কিনা? সন্দেহ মানুষ করে না? করে। জি। এখানে ক্রিয়ার ভাবটা আছে, তার মানে সঠিক উত্তর হলো সন্দেহ। এটা আসছে হলো ভাব বিশেষ্য, যেহেতু এটাও পদ থেকে। তারপর নিরাক অর্থ কি? কোথা থেকে আসছে সবাই জানো? লাল সালু উপন্যাস। উপন্যাস থেকে আসছে। নিরাক অর্থ আমরা জানি স্তব্ধতা। ঠিক আছে। আচ্ছা, প্রাঞ্জলতা আছে। প্রবঞ্চন অর্থ কি বলতো? এই প্রবঞ্চন অর্থ কি? প্রবঞ্চন কে বলতে পারবা? প্রবঞ্চন অর্থ কি? প্রবঞ্চন, খাদিজা ইসলাম লিখছে বাতাস, ওটা তো প্রভঞ্জল। প্রভঞ্জল। সামিয়া ইসলাম পুষ্পা লিখছে পেটে আসতেছে মুখে আসতেছে না। এই যে আশিক লিখছে দোকা, লিখছে আসলে দোকা না, ওটা হবে ধোকা। ধোকা। ঠিক আছে। কপটতা, বাটপারি করা। 29 নম্বর প্রশ্নে যায়, মন্দ নহে খাঁটি সোনা বটে, উক্তিটি কার? এইটা পারতো না এমন ফুলাফাইন নাই। এটা সঠিক উত্তর কি? বিনুদা। বিনুদা। বিনুদার ভাষাটা কেমন ছিল? আট। আটও ছিল। আটো ছিল। আমরা যেখানে বলি চমৎকার, সেখানে তিনি কি বলেন? চলনসই। চলনসই। চলন রে। আচ্ছা, এই সইটা কোন প্রত্যয়? কে বলতে পারবা? ফার্সি। হ্যাঁ, ফার্সি প্রত্যয়। বিদেশি প্রত্যয় সাধারণত আমরা জানি ফার্সি প্রত্যয়। আচ্ছা, টেকসই। আরেকটা কি আছে? নামসই। এই দুই জায়গায় কি সইটা কোনো প্রত্যয়? জানি না। হ্যাঁ, এই জায়গায় এই দুইটা কোনো প্রত্যয় না। টেকসই আর নামসই ব্যতীত বাকি সব জায়গায় সইটা প্রত্যয়। তারপরে যাই, এক্সকাভেশন। এক্সকাভেশন শব্দের পরিভাষা কোনটি? খনন, খনন। এটাও কমন, বিগত সালের দুইটা পারিভাষিক শব্দই উঠায় দিছে। আচ্ছা, তারপরে যাই, ভাইয়া বিনুদার বর্ণনার ভাষা কেমন ছিল? অপরীক্ষা গল্প পড়ো নাই নাফিস ইমরান?
নাফিজ, আজ পর্যন্ত ওই অপরিচিতা গল্প পড়ো নাই? পড়ছো তো, তো সেখানে লিখে আছে বিনোদার ভাষা, বর্ণনার ভাষা অনেক বেশি আঁটো ছিল। যেখানে আমরা বলতাম চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। তাই না? এগুলো তো দেয়া আছে বই স্পষ্ট। দুই জায়গায় দুইটা শব্দ, হ্যাঁ আমি জানি সেটা বলবা। দুই জায়গায় দুইটা শব্দ দেওয়া, এক জায়গায় আঁটো দেওয়া, আরেকটা জায়গায় অন্য আরেকটা কি দেওয়া, সংক্ষিপ্ত। হ্যাঁ, তুমি জানি আটো 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 নিবা। দেখো, সংক্ষিপ্ত হবে অপশন অনুসারে। 31, কোকিল শব্দের সমার্থক শব্দ কোনটি? পিক। পুলিন অর্থ কি জানো? কে বলতে পারবে? যে বলতে পারবে তারে একটা লাল সালাম দেওয়া হবে। কুলীন অর্থ পারো না কেউ? সৈকত বা তট। পারাবত, পারাবত কে বলতে পারবে? পারাবত অর্থ? তোমরা একটা গান শুনছো, আমার খুবই প্রিয় গান, আমি আর গ্রন্থিক প্রায় শুনি, নাদান পারিন্দে। এই গান কে শুনছো? নাদান পারিন্দে। এই নাদান পারিন্দের পারিন্দে অর্থ কি? কবুতর। সেই কবুতর আর এই পারাবত একই, কবুতর, পায়রা। ঠিক আছে। পুলির অর্থ সৈকত তট, মাতঙ্গ মানে হলো হাতি। আচ্ছা, এটার সাথে আরেকটা মিল আছে, দেখি কে সঠিক উত্তর দিতে পারে। দ্বীপ নাকি দ্বীপ, দুইটার কোনটার অর্থ হাতি? বলো, দ্বীপ নাকি দ্বীপ, রস্বইকার দেওয়া কোনটার যেটা, অর্থ হাতি? হ্যাঁ, রস্বইকার দেওয়া। রসইকার যেটা, এইটার অর্থ হাতি, আর দ্বিতীয়টার অর্থ হলো আলো বা বাতি। ঠিক আছে, তাহলে এটা আসছে সমার্থক শব্দ থেকে। তারপরে যদি আমরা চলে যাই, ছেলেটি কাঁদতে লাগলো, বাক্যটির চিহ্নিত ক্রিয়াপদ কোন অর্থে ব্যবহৃত? 26 নাম্বার প্রশ্নের বিশ্লেষণটা একটু আলোচনা করেন ভাইয়া, 26 নাম্বার তো অনেক আগে চলে আসছি। আচ্ছা সাজ্জাদ, আমি এই যে ফেসবুক লাইভটা অফ করে দিয়ে তখন আমি তোমাদের এই কোশ্চেন গুলো নিব, তখন আলোচনা করবো। হ্যাঁ, ফ্রিতে যদি ফেসবুকের ছেলেবেলারা সব পেয়ে যায় তাহলে কেমনে? যদি ওরা শুনতেছে ওরা মন খারাপ করবে। ঠিক আছে, দেখো, ছেলেটি কাঁদতে লাগলো, বাক্যটির চিহ্নিত ক্রিয়াপদ কোন অর্থে ব্যবহৃত? এইটা হইলো অবিরাম অর্থে। সেই যে 2000 কত সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছে, 22, 2022 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর থেকে তোমাদের কিছু কিছু বন্ধু বান্ধব সময় সুযোগ পাইলে কান্না করে উঠে। তারা সেই যে কান্না শুরু করছে, এখনো তাদের কান্না থামে নাই। এই যে অবিরাম অর্থে কাঁদতেছে, তো কাঁদতেছে। আচ্ছা, তাদের জ্বালা, ওই যে ওবায়দুল কাদেরের ভাষায় বলতে হয় জ্বালা, জ্বালা, অন্তর জ্বালা। ঠিক আছে, বাকি ভাই, বাকি ভাই, বাকি ভাই ফুটবলের কাহিনী শুনলে হাসবা। সে ব্রাজিল করাই ছেড়ে দিছে ব্রাজিল হারে দেখে। দেখো, আকস্মিকতা কোনটা? যদি আমরা বলি সাইরেন বেজে উঠলো, সাইরেন কি হঠাৎ করে বেজে উঠে নাকি বাজতেই থাকে? হঠাৎ করে বেজে ওঠে। আচ্ছা, তার মানে এটা আকস্মিক ভাবে বেজে উঠেছে। সমাপ্তি, যেমন আমি যদি বলি ছেলে মেয়েরা পড়াশোনা শেষ করে ঘুমিয়ে গেল বা শুয়ে পড়লো, সমাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আসছে হলো ক্রিয়া থেকে, ক্রিয়া থেকে, ক্রিয়ার কাল ভাব ওইখান থেকে আসছে। 33 নাম্বার, অভাব অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোথায়? ধরো তোমরা নদীতে গেছো, যায় গোসল করতে নামছো, মাশাল্লাহ নদীর মাঝখানে গেছো, পা যতই নিচে যাও খালি নিচে যায়, নিচে আর মাটি পায়ে স্পর্শ হয় না, ওইটারে কি বলা হয়? অথই না? অথই কি না? হ্যাঁ, অথই জল। আচ্ছা, সেটাই অর্থ। অথই অভাব অর্থ, অর্থাৎ তলের অভাব অথই অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, আর অকেজ ব্যবহৃত হয়েছে, অকেজের অটা ব্যবহৃত হয়েছে আহ বাজে অর্থে, বাজে নিকৃষ্ট, আগাছা নিন্দার্থে। আচ্ছা, অঘোরে, অঘোরের অঘোরটা অটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? ক্রমানুসারে, ক্রমানুসারে। ঠিক আছে, উপসর্গ থেকে প্রশ্ন আসলে এগুলোই আসবে, হয় একটা শব্দ দিবে, দিয়ে বলবে
যে শব্দটিতে কয়টি উপসর্গ আছে অথবা নিচের শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উপসর্গ। ঠিক আছে, তাহলে এটা আসছে উপসর্গ থেকে। আচ্ছা 34, পেঁপে শব্দটির ভাষা উৎস কোনটি? পেঁপে পর্তুগিজ, মনে রাখবা ম্যাক্সিমাম খাবার পর্তুগিজ, ম্যাক্সিমাম খাবার পর্তুগিজ, যেমন পরোটা, তারপরে আছে ধরো আমলকি, আমলকি নাকি, আমলকি তো মনে হয় আছে, শিওর না। আর কি কি বলো, পর্তুগিজ শব্দ বলো কিছু। পেয়ারা। পেয়ারা, হ্যাঁ পেয়ারা আছে। তারপরে ধরো তোমার আছে আলকাত্রা, আলকাত্রা যদিও খাবার না, তবে আলকাত্রা অনেকে খায় যারা নিগা। পাউরুটি, আচার, আনারস, হ্যাঁ আনারস, পাউরুটি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শব্দ থেকে, শব্দ থেকে তাহলে আমরা দুইটা পাইলাম না। প্রাদি সমাসের উদাহরণ কোনটি? এর চেয়ে সহজ প্রশ্ন হয় না। প্রাদি সমাসের উদাহরণ অল্প কটা আছে, প্রগতি, প্র, অনু, পরি, উ, তারপরে সম্ভবত উত আছে, এরকম 6টা উপসর্গ আছে। যখন এগুলো ব্যাস বাক্যেও এই উপসর্গগুলো পাওয়া যাবে, তেমনি সমস্ত পদেও এই উপসর্গ পাওয়া যাবে, তখন সেটা সাধারণত প্রাদি সমাস হয়, সহজে, একদম সহজে। যেমন প্রগতির ব্যাস বাক্য কি? প্রকৃষ্ট রূপে যে গতি বা প্র যে গতি, তাই তো? জি ভাইয়া। প্রবচন ব্যাস বাক্য কি? প্র যে বচন বা প্রকৃষ্ট রূপে যে বচন। প্রভাত ব্যাস বাক্য কি? প্রকৃষ্ট যে ভাত। প্রকৃষ্ট যে ভাত বা প্র যে ভাত। এগুলো সবগুলোই দেখো সমস্ত পদেও প্রটা আছে, ব্যাস বাক্যেও কি আছে? প্রটা প্র। আছে। সহজভাবে এগুলো প্রাদি সমাস, একদম সহজে এইভাবে ধরে ফেলা যায়। স্যার কোন শব্দ বিদেশি না ফার্সি তা মনে রাখবো কিভাবে? এগুলো ক্লাস শেষ হলে প্রশ্ন করবা, ক্লাস শেষ হলে। এই যে ক্লাস শেষ, ঠিক আছে, এক নজরে হলো এটা গদ্য পদ্য এগুলো আছে, উপন্যাস এই কটা এসেছে, এগুলো একটু তো দেখে নিবা অবশ্যই, সাজেশনও দেওয়া আছে, এগুলো তো স্লাইড দিলে অবশ্যই দেখে ফেলা যাবে। ঠিক আছে, এখন তো ক্লাস শেষ, আমরা ফেসবুকে তাহলে লাইভটা ক্লোজ করে দিই, দিয়ে তোমাদের প্রশ্ন নেই। গ্রন্থিক, গ্রন্থিক, দিচ্ছি ভাই, আমি করতেছি। ফেসবুক এন্ড করে দাও, তারপরে আমরা এখানে নেই। আচ্ছা, ফেসবুকে যারা আছো তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ দীর্ঘক্ষণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি তোমরা কিছু শিখতে পেরেছো, কিছু জানতে পেরেছো। আহ তো স্কুল অফ এক্সেলেন্সের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। গ্রন্থিক ফেসবুক কেটে দাও, কেটে দিয়ে ওদের কোশ্চেন গুলো নেই। কাটছো?